আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি, বলছেন নেতারা। ভার্চুয়ালি যোগ দেবেন দেশ গড়ার কর্মসূচিতে। তফসিল ঘোষণার আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিএসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। প্রতীকী বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে কলকাঠি নাড়ছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। বরগুনার বিষখালীতে আবারও শুরু হয়েছে ভাঙন। তীব্র হয়েছে দুই তীরের 44 কিলোমিটার এলাকা। নদীর আগ্রাসী রূপে বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়িঘর আর স্থাপনা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। উপযুক্ত সময়ে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি। 13 ডিসেম্বর পর্যন্ত সেই সব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। তাই জোর আলোচনা, কবে দেশে ফিরবেন তারেক রহমান। মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন। তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। জানান, তারেক রহমানই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। রাজধানীতে 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত জানবে বিএনপি। 2 পর্বে সাজানো সেই কর্মসূচির সব আয়োজনে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন তারেক রহমান। কেয়াবিতে হওয়া সেই ভেন্যু পরিদর্শনে এসে বিএনপি নেতা রিজভী আহমেদ বললেন, বিদেশে থাকলেও দলের সকল কর্মকাণ্ডে সামনে থেকেই দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন সবকিছু মিলিয়ে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামীকাল 7 ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসার কথা রয়েছে। নির্বাচন কমিশন সূত্র বলছে, 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে ইসির সাক্ষাতের 2-1 দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে, জানিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকে গন্ডগোল করার চেষ্টা করতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করাকে কেন্দ্র করে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় ধ্বংস হওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে তৈরি করা হচ্ছে এই মসজিদ। শনিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পূর্তির দিনে এই আয়োজন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় মুর্শিদাবাদ সহ আশপাশের জেলাগুলোয়। এদিকে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি চেষ্টা করছে বিজেপি, এমন অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। বিধায়ক হুমায়ুন কবিরের মাধ্যমে ধর্মীয় সংঘাত সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ দলটির। এই ঘটনায় তাকে বরখাস্ত করা হয়। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে।
গত 48 ঘন্টা ধরে কিন্তু এই বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই নিয়ে কিন্তু শুধু বঙ্গ রাজনীতি নয়, ভারতবর্ষের রাজনীতিতেও কিন্তু একটা যথেষ্ট উত্তেজনা এবং তাৎপর্যপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 1992 সালে 6ই ডিসেম্বর কিন্তু আজকের দিনে বিজেপির তৎকালীন যারা সহযোগী সংগঠন ছিল, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, এদের নেতৃত্বে কিন্তু বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যায়। তাদের দাবি ছিল এখানেই রাম জন্মগ্রহণ করেছেন এবং রাম জন্মভূমির দাবি জানিয়ে এই মসজিদ ধ্বংস করা হয়। সেই সময় কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেসের নেতৃত্বে কিন্তু সরকার চলছিল, নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিল। গোটা দেশ জুড়ে কিন্তু সেই সময় একটা অরাজকতা সৃষ্টি হয়, দাঙ্গা হয়, বহু মানুষ মারা যান। সেই আবহে কিন্তু আবার পশ্চিমবঙ্গের রাজনীতি আজ থেকে উত্তপ্ত হতে শুরু করলো। বরগুনার বিষখালী নদী একসময় এক পার থেকে তাকালে আরেক পার স্পষ্ট দেখা যেত। 40 বছরের ভাঙনে এখন দৃষ্টিসীমার বাইরে এপার থেকে ওপার। আগ্রাসী বিষখালী নদীর গর্ভে বিলীন ফসলি জমি, বাড়িঘর, বাজার। আবারও নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। নদীর দুই তীরে 44 কিলোমিটার তীব্র ভাঙন কবলিত এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে। নূরজাহান বেগম প্রায় 50 বছর আগে বরগুনা সদর উপজেলার নলটনা গ্রামে বধূ হয়ে আসেন। এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল তার বসতঘর। তবে বিষখালী নদী রক্ষা বাঁধে 4 বারের ভাঙনে চোখের সামনে বিলীন হয়ে যায় নূরজাহান বেগমের বসত ভিটা ও জমি। এখন যেখানে বসত বাড়ি রয়েছে এতটুকুই তার শেষ সম্বল। তাও যদি আগ্রাসী বিষখালীর গর্ভে চলে যায় তাহলে পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবে সেই চিন্তার ভাঁজ তার কপালে। আমার বিয়ে হয়েছে পর হইতে তো এই সাইড দিয়ে বেরিয়ে গেছে, এইতে তো দেখি যে সব নামাক তো নামিয়ে গেছে। এখন তো আমরা এই কিনেরায় আইছি, কিনেরায় আইয়া এখন আমাকে এই বাড়ির মধ্যেই 14-15টা ঘর, এখন তো হ্যাঁ নামিয়ে। শুধু নূরজাহানই নয়, এই নলটনা গ্রামের এক সময়ে সম্ভ্রান্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চলে গেছে এলাকা ছেড়ে। বহু বছর আগেই বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের অফিস। বিলীনের পথে নলিবন্দর, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। সহায় সম্বল হারিয়ে উদ্বাস্তু হয়েছেন হাজার হাজার পরিবার। আমরা এখন নদীতে কাল বিলীন হয়ে গেছে। আমার দাদা হয়তো আমার 50 থেকে 60 কিলো সম্পত্তি চলে গেছে। দোতলা অফিস আসলে অর্ধ অফিস, এজালা হাজার খানি মানে বাড়িঘর আর আসলে তাও ভাঙ্গে চুরিয়ে গেছে। নলির বন্দর, এটা হচ্ছে বন্দর, প্রায় 200 বছর আগে বন্দরটা আমাদের। এই নলি বন্দর এখন এই নদী ভাঙ্গনের জন্য বিলীন হয়ে যেতেছে। ভাঙন কবলিত এলাকার মানুষ ঘর ও ফসলি জমি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বিগত দিনে আমাদের এখানে অনেকগুলো রিং বেরিয়ে দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য, মানে পানি ঠেকানোর জন্য, কিন্তু